সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দাখিলে নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে কয়েকটি ক্লাস হয়েছে দাখিলে নিয়ে, আজকে আমাদের কন্টিনিউইং ক্লাস। তোমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে উচ্চতর পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, তাদের এই হিসাব বিজ্ঞানের মূল বিষয়গুলি খুব ভালোভাবে জানতে হবে। যারা প্রফেশনাল জগতে যেতে চাও, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাও অথবা ভালো অ্যাকাউন্টেন্ট হতে চাও, তাহলে এই বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে জানতে হবে, বুঝতে হবে এবং প্রয়োগ করতে হবে। বাস্তব জীবনে খুবই কাজে আসবে। আমার মনে হয় যে আমার এই ক্লাসগুলি যদি তোমরা অনুসরণ করো, দেখো এবং সেগুলি তোমাদের বোধগম্য হয়, অনুধাবন করতে পারো, তাহলে অবশ্যই পরবর্তী স্তরে তোমাদের জন্য বাস্তব জীবনে তোমাদের খুবই কাজে আসবে। তো আমরা তোমাদেরকে স্ক্রিন শেয়ারে নিয়ে যাব। চলো তোমাদেরকে আমরা স্ক্রিন শেয়ারে নিয়ে যাই। আমরা গত ক্লাসে পণ্য ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত প্রাপ্য হিসেবে টাকা আদায় এবং প্রদেয় হিসেবে টাকা পরিশোধ, এই সংক্রান্ত যে লেনদেনগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। যেমন 8/4/2020 তারিখে আমরা একটা পণ্য বিক্রি করেছিলাম, সেটা হচ্ছে 1/7 নিট 20 শর্তে। আগেজের নিকট 1/7 নিট 20 শর্তে ভ্যাট সহ পণ্য বিক্রয়। এর জন্য আমাদের এই শর্তটা বুঝতে হবে। আমরা আগে আলোচনা করেছি, সেটা হচ্ছে 1/7 মানে হচ্ছে 7 দিনের ভিতরে যদি পরিশোধ করতে পারে তাহলে 1% ভাট্টা পাবে,
মিনিট বা 20 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। এই ছিল বিক্রয়ের টার্মস এন্ড কন্ডিশন 1,72,50,000 টাকা ব্যাট সহ। আমরা এটার জন্য দাখিলে দিয়েছিলাম প্রাপ্য হিসাব আকিজ 1,72,50,000, বিক্রয় ব্যাট বা ব্যাট চলতি হিসাব আমরা এটা বের করেছিলাম কিভাবে, যেহেতু আমরা এটার সঙ্গে ব্যাট অন্তর্ভুক্ত করেছি ইনভয়েসে বা চালানে, বিক্রয় চালানে। এই ক্ষেত্রে আমরা এই 1,72,50,000কে ট্যাক্স ফাংশন বা ব্যাট ফ্র্যাকশন দিয়ে আমরা এটাকে কি করব, ভ্যাটের পরিমাণটা বের করে নেব। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই 1,72,50,000কে 115 দিয়ে ভাগ করতে হবে এবং 15 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা ব্যাটের পরিমাণটা পেয়ে যাব। আর বিক্রয়ের পরিমাণটা বের করার জন্য অবশ্যই আমাদেরকে প্রাপ্য হিসাব থেকে ব্যাটের পরিমাণ বাদ দিলেও বিক্রয় পরিমাণ পাবো, ব্যাট বাদে বিক্রয়, অথবা এই 1,72,50,000কে আমরা যদি 115 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে বিক্রয়ের পরিমাণটা বা ব্যাট বাদে বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, আমরা যদি অবিরত মজুদ পদ্ধতি ফলো করি তাহলে বলেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের আরেকটা দাখিলা দিতে হবে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুদ পণ্য। যদি বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা দাখিলে দেই বিক্রিত পণ্যের ব্যয় একটা পক্ষ, আর একটা হচ্ছে মজুদ পণ্য হ্রাস পাবে, এটা আরেকটা পক্ষ। এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা ডেবিট করব এবং মজুদ পণ্য আমরা ক্রেডিট করব। এখন বিক্রিত পণ্যের ব্যয় কত, এই বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার জন্য আমরা উৎপাদন ব্যয় বিবরণী মাধ্যমে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি। তোমাদের একটা অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে, আমরা সেখানে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয় সেগুলো আলোচনা করব সে অধ্যায়ে। তারপরে আমি একটু বলে দেই, আমরা যদি ব্যবসায়ী বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কথা চিন্তা করি তখন একভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে, আবার যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আরেকভাবে বের হবে। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করা বা উৎপাদন ব্যয় বের করার জন্য তোমরা অবশ্য যারা এসএসসিতে ব্যবসা শিক্ষা জগতে ছিল তারা হয়তো অনেকটাই জানো। এখানে এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বের করে নিব, প্রতি এককের বিক্রিত পণ্যের ব্যয় কত এবং যত একক বিক্রি হয়েছে আমাদের এই বিক্রয় যত একক আমরা মূল্য টাকার পরিমাণে বা কারেন্সিতে আমরা স্থাপন করেছি, অবশ্যই কত একক বিক্রি করেছে আমাদের চালানে অবশ্যই থাকে। আমরা জানি যে চালানে দর, পরিমাণ, একক বা একক পরিমাণ এগুলি থাকে। তো কত একক বিক্রি হয়েছে সেটা এখানে মূল্যে পরিমাণে আছে, টাকার পরিমাণে এবং পরিমাণ এককেও থাকবে চালানে। চালান থেকে আমরা পরিমাণের এককটা পেয়ে যাব। এখন এর ব্যয়টা কত হবে, আমরা জানি যে পণ্য যখন ক্রয় করা হয় তখন কস্ট অফ পারচেজ থাকে বা ক্রয়ের মূল্য থাকে, যেটা আমরা পরিশোধ করতে হয় বিক্রেতার নিকট। এছাড়া পণ্য এই ক্রয় বিক্রয়ের অনেকগুলি শর্তে কাজ করে। যদি অনেক সময় দেখা যায় ক্রেতার গন্তব্যস্থলে পণ্য পৌঁছে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে বিক্রেতার গুদাম থেকে ক্রেতা তার নিজস্ব খরচে পণ্যটা তার অবস্থানে নিয়ে আসে। এই ক্ষেত্রে খরচের যে বিষয়গুলি রয়েছে, ক্রয় পরিবহন, পণ্যের বীমা, ক্রয়ের জন্য যে বীমা, এই পরিবহন বীমা এবং এগুলি পণ্য ওঠানো নামানো খরচ, এই বা মজুরি, এই বিষয়গুলি মূলত পণ্যের ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত হবে বা ক্রয় মূল্যের সাথে অন্তর্ভুক্ত হবে। কস্ট অফ পারচেজ যখন আমরা বের করব তখন এগুলি কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করে ফেলব। এই সবগুলি খরচ, পণ্যের যে খরচগুলি রয়েছে গুদামে পৌঁছানো পর্যন্ত, এই সবগুলি পণ্যের খরচই মূলত প্রতি এককের
বিক্রয় মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত হবে যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা দেখি যে এই যে আকিজের নিকট যে পণ্যগুলি বিক্রি করেছি তার জন্য আমরা দেখো L28, L31, L33, L35 আমরা একটু উপরে যাই। এই যে এই তিনটা বিষয় 15,000, 30,000 এবং 15,000 কিসের জন্য ছিল? ক্রয় পরিবহন ছিল, বীমা ছিল, পণ্য ওঠানো নামানো খরচ ছিল। ক্রয় পরিবহন ছিল 15,000, তারপরে ছিল বীমা, ক্রয় বীমা যেটা মজুদ পণ্যকে ডেবিট করেছি 30,000 এবং মজুদ পণ্য মজুরি দিয়েছি 12,000। এখন এই তিনটা খরচ কিন্তু আমরা এখানে দেখো মজুদ পণ্যকে ডেবিট করেছি, এখানে মজুদ পণ্য ডেবিট করেছি, এখানেও মজুদ পণ্য ডেবিট করেছি। আমরা অবিরত মজুদ পণ্য হিসাব পদ্ধতিতে এই সংশ্লিষ্ট খরচগুলি কিন্তু মজুদ পণ্য একটা পক্ষ হয়ে যায়। আবার যদি কালান্তিক মজুদ অনুসরণ করি তখন আমরা ক্রয় পরিবহন নামে করব, ক্রয় বীমা নামে করব এবং মজুরি নামে একটা পক্ষকে একটা পক্ষ থাকবে বা একটা হিসাব শিরোনাম হবে, আর একটা আমরা নগদ অথবা ব্যাংক চাই হবে। এই ছিল এই তিনটা খরচ পণ্য ক্রয়ের সাথে সংশ্লিষ্ট। এখন এই ক্রয় সংক্রান্ত খরচগুলি মূলত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অন্তর্ভুক্ত হবে। আমরা যদি প্রতি এককের যে চালান মূল্য পাবো তার সাথে এই সংশ্লিষ্ট খরচগুলি কিন্তু একক প্রতি আমাদের চলে আসবে। এই সবগুলি খরচ বিলে মোট পরিমাণকে মোট একক বা ক্রয়কৃত পণ্যের একক দ্বারা ভাগ করলেও আমরা কিন্তু একক প্রতি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এই অনুসারে আমরা এখানে যদি এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমাদের ওই খরচগুলি যোগ হয়েছে, যেহেতু ওই তারিখে আমরা যতগুলো পণ্য ক্রয় করেছিলাম সবটাই বিক্রি করেছি, সুতরাং এর জন্য ওই পণ্যের যত খরচগুলি ছিল সেগুলি অলরেডি আমরা যদি যোগ করি তাহলে 57,000 টাকা হয়। তাহলে আমাদের ইনভয়েস প্রাইস ছিল বা কস্ট প্রাইস ছিল 1,20,00,000 এবং এর সাথে আনুষঙ্গিক যে খরচগুলি ছিল প্রত্যক্ষ খরচগুলি সেগুলি সহ হয়েছে 1,20,57,000। এই 1,20,57,000 মূলত হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটা বিক্রি করেছি 1,50,00,000 টাকা, সেই পণ্যগুলির বিক্রিত পণ্যের ব্যয় ছিল 1,20,57,000 টাকা। এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু বের করতে হবে। এই বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়ে গেলে আমরা নোটের মাধ্যমে এটা বের করতে পারি, আলাদা একটা নোট ব্যবহার করে। আর যখন কস্টিং হয়, কস্টিং ডিপার্টমেন্টে আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কস্টিং ডিপার্টমেন্ট রয়েছে, তারা এই কাজগুলি করে থাকেন। পণ্যটা ইনভয়েসটা আসার পরে বা ক্রয় চালানটা আসার পরে তার সাথে আনুষঙ্গিক সকল খরচগুলি যোগ করে একক প্রতি ব্যয় কত, একক প্রতি পণ্যের ব্যয় কত সেটা কিন্তু তারা বের করে ফেলে এবং সেই অনুযায়ী তোমরা দ্বিতীয় পত্রে তোমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ রয়েছে, সেখানে দেখবা যে কিভাবে মজুদ পণ্য হিসাব রক্ষণ হয় পদ্ধতি, লিপি পদ্ধতি, সেখানে পরিমাণ, দর, একক এগুলি উল্লেখ থাকে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বিক্রয় চালান যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছি তার চালান পেয়েছি, সেই চালানে কিন্তু আমাদের শুধু এই সংশ্লিষ্ট প্রত্যক্ষ খরচগুলির বাদে কিন্তু থাকবে একক প্রতি ক্রয় মূল্য। এখন এর সাথে যে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলি সেগুলি সহ কিন্তু আমরা যখন মজুদ পণ্য হিসাব রক্ষণ করবো আমাদের হিসাবের বইতে, তখন কিন্তু এই বিক্রিত পণ্যের ব্যয় বা একক প্রতি পণ্যের ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। কারণ কি, এর সাথে এই যে 57,000 টাকা সেটা কিন্তু সংশ্লিষ্ট হয়েছে বা যোগ হয়েছে, 1,20,00,000 সাথে আরো 57,000 টাকা যোগ হয়েছে। এই 57,000 টাকা একক প্রতি কত হয় সেটা সহ 1,20,57,000-কে যত একক কিনেছি তত দিয়ে ভাগ করলে মূলত আমরা এই মজুদ পণ্য হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা যে
পদ্ধতিগুলি ব্যবহার করব বা হিসাব রক্ষণের জন্য যে ছক ব্যবহার করব, সেখানে একক প্রতি কিন্তু ব্যবহার করতে হবে। এই যে 12,20,57,000 টাকাকে যত একক প্রয়োগ করেছি তত দিয়ে ভাগ করে, তাহলেই আমরা সহজেই এর পরিমাণটা বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা কিন্তু পেয়ে যাব। এটা সাধারণত কস্টিং ডিপার্টমেন্ট এই কাজটা করে থাকেন। তোমরা আরো যখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ করবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো যাই হোক, এখানে এই বিক্রিত পণ্যের ব্যয় 1,20,57,000 টাকা ডেবিট করতে হবে এবং মজুত পণ্য 1,20,57,000 টাকা ক্রেডিট করতে হবে। যে পণ্যটা আমি আবারও বলছি যে আকিজের নিকট বিক্রি করেছি ব্যাট সহ 1,72,50,000, ব্যাট 22,50,000 আর ব্যাট বাদে বিক্রি হচ্ছে 1,50,00,000। কারণ এই পণ্যটার ক্রয় মূল্য ছিল যে প্রতিষ্ঠানটা আমরা ক্রয় করেছি চালান অনুযায়ী 1,20,00,000, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র কস্ট অফ পারচেজ এর সাথে যে রিলেটেড এক্সপেন্ডিচার আছে গুদামে পৌঁছানো পর্যন্ত আমাদের গুদামে ততটুকু যে খরচ সেগুলো ছিল 57,000। এই 57,000 টাকা কিন্তু পণ্যের ব্যয়ের সাথে বা ক্রয় মূল্যের সাথে যোগ হবে। যোগ হলে ওই পণ্যের ক্রয় মূল্য বা ক্রয় ব্যয় পাওয়া যাবে। এই ক্রয় ব্যয়কে যদি আমরা যত একক ক্রয় করেছি তত দিয়ে ভাগ করলে আমাদের গুদামে রক্ষিত মজুত পণ্যের একক প্রতি মূল্য পেয়ে যাবে। একক প্রতি মূল্যকে আমরা যদি যত একক বিক্রি করেছি বিক্রি যদি সবটা না করতাম তাহলে যত একক বিক্রি করেছি তত একক দিয়ে ওই আমাদের হিসাবে একক প্রতি যে ক্রয় মূল্য পণ্যের সেটা দিয়ে গুণ করলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে এবং মজুত পণ্য ক্রেডিট হবে। এটা তোমরা মজুত পণ্য হিসাবে কোনো শিশু ফিফু এবং লিখে দেখবা, সেখানে রয়েছে আগমন, ইস্যু এবং মজুদ বা উদ্বৃত্ত। এই ওখান থেকেও আমরা তথ্যগুলি নিতে পারবো। তাহলে অবিরত মজুদ পদ্ধতিতে আমরা বিক্রয়ের জন্য দুটো দাখিলা ব্যবহার করব, একটা হচ্ছে বিক্রয়ের জন্য আর একটা হচ্ছে বিক্রিত পণ্যের জন্য। বিক্রয়ের জন্য যখন করব তখন ব্যাট সহ বিক্রয় প্রাপ্য হিসাব আকিজ বা যে প্রতিষ্ঠানের কাছে আমরা বিক্রি করেছি ব্যাট হিসাব, ব্যাট চলতি হিসাব নিতে পারি বা বিক্রয় ব্যাট আউটপুট ব্যাট 2,22,50,000 টাকা এবং বিক্রয় হচ্ছে 1,50,00,000 টাকা। এই তিনটা এখানে দুইটা দাখিলা রয়েছে, লেনদেনের দাখিলা একসাথে মিশ্র দাখিলা। আবার বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুদ পণ্য আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য এই সবগুলি মিলেই হচ্ছে মূলত আমরা যদি বিক্রয়ের দাখিলা দেই তাহলে এই সবগুলো এখানে জড়িয়ে আছে। এই বিষয়গুলি তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। আবার যদি কালান্তিক মজুদ ফুল করা হয় তাহলে এখানে প্রাপ্য হিসাব আকিজ, ব্যাট চলতি হিসাব এবং বিক্রয় হিসাব, এখানে এই বিক্রিত পণ্যের ব্যয়টা এই অংশটা আমাদের দেওয়ার প্রয়োজন বা এই দাখিলাটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না। যেখানে সঠিক হিসাব রক্ষণ নাই সেখানে কালান্তিক মজুদ ফুল করা হয়। এক সঠিক হিসাব রক্ষণ নাই কাদের, যেমন দেখা যায় ছোট ছোট মুদির দোকান, মুদি ব্যবসায়ী, ছোট ছোট ফার্মেসি, এসব প্রতিষ্ঠানে সঠিকভাবে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করা হয় না। বিক্রিত পণ্যের ব্যয় ওইভাবে আলাদা বা মজুদ পণ্যের ক্রয় মূল্য কত বা পণ্যের ব্যয় কত সেগুলি ওইভাবে একক প্রতি পণ্যের ব্যয় বের করা হয় না। হ্যাঁ, সব মিলে কিনে আনলো সারা বছর, আবার সারা বছর বিক্রি করলো। হ্যাঁ, হয়তো বড় জোর তাদের কাছে ইনভয়েস গুলি থাকে ক্রয়ের, সেগুলি মিলে তারা ক্রয় ধরে নেয়। হ্যাঁ, এই বছর শেষে আবার হাতে বা মজুদে যতটুকু পণ্য থাকে সেটা সমাপনী মজুদ। এভাবে সারা বছর পরে বা একটা নির্দিষ্ট সময় শেষে তারা গিয়ে মজুদের মূল মানে গণনা করে এবং মূল্যায়ন করে। এই ক্ষেত্রে তখন এই বিক্রিত পণ্যের ব্যয় প্রতিটা লেনদেনে সরবরাহ করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ওটা কালান্তিক মজুদ পদ্ধতি বা মজুদটাকে কালের অন্তে হিসাব করা হয়। আর অবিরত মজুদ পদ্ধতি হচ্ছে সঠিক হিসাব রক্ষণ পদ্ধতি এবং এই পদ্ধতিতে মূলত সঠিক হিসাবটা পাওয়া যায় এবং প্রতিটা লেনদেনের পরপরই আমাদের মজুদে কি পরিমাণ পণ্য আছে আমাদের সেটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। এবং বিক্রিত পণ্যের ব্যয় কত, উক্ত পণ্যের ক্রয় মূল্য কত ছিল, বিক্রিত পণ্যের ব্যয় কত সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি। তাহলে আমরা চলে আসলাম, বিক্রয় হলো। এবার বিক্রয় কর্মীর কমিশন 8/4/2020 তারিখে বিক্রয় কর্মীর কমিশন প্রদান করেছে 86,250 টাকা। আমরা বিক্রয় কর্মীর কমিশন কন্ডিশন ছিল 0.5%, অর্থাৎ বিক্রয় যত কমিশন তার 0.5%।
তো এটা আমরা যদি বিক্রয় আমাদের বিক্রয়ের পরিমাণ কত ছিল এটা, হ্যাঁ, এটা যদি আমরা 0.5% ধরি তাহলে দেখবা যে ওটার সাম সি 37 ইন্টু 0.05%। আমরা একটু উপরে যাই, এই যে C37 সেলের অ্যাড্রেস হচ্ছে C37, 37 কে আমরা কি দিয়ে করেছি 0.5% দিছি, অটোমেটিক আমাদের কিন্তু হয়ে গেছে ৮৬,২৫০ টাকা। এই ৮৬,২৫০ টাকা আমাদের কমিশন, বিক্রয় কমিশন। এখন এটা নগদ লেনদেন, এর জন্য আমাদের প্রমাণ দলিল কি কি থাকবে? প্রমাণ দলিল আমাদের থাকতে পারে যে বিক্রয় কর্মের যে টার্মস এন্ড কন্ডিশন বা কমিশন প্রদানের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী কন্ডিশনের যে বিষয় রয়েছে সেগুলি আমরা প্রমাণ দলিল হিসেবে ব্যবহার করতে পারি, অথবা তার বিল সাবমিট করতে পারে, অথবা ব্যাংক বিবরণী। এরা এর মাধ্যমে বা এই লেনদেনের মাধ্যমে মূলত কি হয়েছে, আমাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে বা ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, সুতরাং আমরা ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি করব। লেনদেনের দ্বৈত সত্য হবে, কমিশন খরচ একটা আর ব্যাংক একটা। কমিশন খরচ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে হ্রাস পেয়েছে। এবার আমরা দাখিলা দিব। যখন আমরা দাখিলা দিব তখন কমিশন খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আমাদের সম্পদ হ্রাস পেয়েছে ৮৬,২৫০ টাকা, কমিশন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, সেই জন্য ডেবিট করেছে কমিশন হচ্ছে খরচ। কমিশন আমাদের আয়ও হতে পারে আবার খরচও হতে পারে। যখন খরচ হবে তখন ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর যখন আয় হবে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এই ছিল কমিশন খরচ প্রদান করা হলো বা কমিশন, বিক্রয় কর্মের কমিশন প্রদান। বিক্রয় পরিবহন ৪৫,০০০ টাকা, এটা আমরা নগদ লেনদেন। আমরা নগদ ক্রেডিট ভাউচার, আমরা যদি হাতে নগদ তহবিলের মাধ্যমে পরিশোধ করি তো নগদ ক্রেডিট ভাউচার ব্যবহার করব। লেনদেনের দুটি পক্ষ হচ্ছে বিক্রয় পরিবহন এবং নগদ তহবিল। বিক্রয় পরিবহন এবং নগদ। বিক্রয় পরিবহন আমাদের খরচ, সেটা বৃদ্ধি পেয়েছে, নগদ তহবিল আমাদের সম্পদ, সেটা হ্রাস পেয়েছে। এবার আমরা দাখিলা দিই। দাখিলাতে বলছে বিক্রয় পরিবহন যেহেতু খরচ সেটা বৃদ্ধি পেয়েছে ৪৫,০০০ ডেবিট, আর নগদ সম্পদ সেটা হ্রাস পেয়েছে ৪৫,০০০ টাকা ক্রেডিট। এই ছিল বিক্রয় পরিবহন। ৯/৪/২০২০ তারিখে বলছে চ্যানেল টিভিতে বিজ্ঞাপন প্রচার। বিজ্ঞাপন প্রচার করেছে। বিজ্ঞাপন আমরা জানি যে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বা প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্যের পরিচিতি প্রদানের, পণ্যের উপকারিতার জন্য, বিভিন্ন সুবিধা অর্জনের জন্য কিন্তু বা বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে। পণ্যের পরিবর্তনের জন্য, পণ্যের নাম পরিবর্তনের জন্য, পণ্যের গুণগত বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য, বিক্রয় বৃদ্ধির জন্য, বিক্রয় মূল্য বৃদ্ধির জন্য, বিক্রয় মূল্য হ্রাস করার জন্য, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু বিজ্ঞাপন প্রচার করা হয় থাকে, অথবা এই পণ্যের যারা ব্যবহারকারী রয়েছেন তাদের কাছে এই পণ্যের যাবতীয় তথ্য সরবরাহের জন্য কিন্তু বিজ্ঞাপন প্রচার করা হয় থাকে। এই বিজ্ঞাপন আমরা জানি যে এখানে প্রতিষ্ঠানের জন্য খরচ। বিজ্ঞাপন প্রচার করা হলে এটা চ্যানেল টিভিতে, ইলেকট্রনিক্স ওয়েতে যদি দেওয়া, পত্রিকা দিতে পারে, আরো অন্যান্য মাধ্যমে কিন্তু বিজ্ঞাপন দিতে পারে। এই বিজ্ঞাপন খরচগুলি ২৫,০০০ টাকা। এটা নগদ লেনদেন আমরা ধরে নিলাম। অবশ্যই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার নিয়ম রয়েছে। তো এটা এই ক্ষেত্রে তারা অনলাইন বিল পাঠাতে পারে, অথবা আমাদের ব্যাংক বিবরণী, আমাদের প্রামাণ্য দলিল, আমরা ব্যাংক ক্রেডিট ভাউচার তৈরি করব। খরচের লেনদেনের দুটি সত্তা হচ্ছে, একটা হচ্ছে বিজ্ঞাপন খরচ আর একটা হচ্ছে ব্যাংক। খরচ বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক বা সম্পদ হ্রাস পেয়েছে। এবার আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব দাখিলার মাধ্যমে। সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচ ডেবিট, বিজ্ঞাপন খরচ ডেবিট ২৫,০০০ টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট ২৫,০০০ টাকা। এই ছিল বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হলো চ্যানেল টিভিতে বিজ্ঞাপন খরচ বাবদ প্রদান। ১১/৪/২০২০ তারিখে আকিজের নিকট প্রাপ্য টাকা পাওয়া গেল। খুবই গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট। এটা হচ্ছে আমরা গত কয়েকদিন আগে কত তারিখে বিক্রি করেছি, ৮/৪ বিক্রি করেছি, ১১/৪ তাদের কাছ থেকে টাকা পেয়ে গেছি।
তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বিক্রয়ের কন্ডিশন ছিল যে 8/7/2000 তারিখে বিক্রি করে বলেছিলাম 7 দিনের ভিতরে পরিশোধ করতে পারলে 1% বার্তা পাবে তারা। এখন 8 আর 7-15, তাহলে 15 তারিখের ভিতরে, তো অবশ্যই সেটা 15 তারিখের ভিতরে পরিশোধ হয়েছে। তো 15 পরিশোধ তারা পরিশোধ করে আমরা টাকা পেয়ে গেছি, সেক্ষেত্রে তারা কিন্তু বার্তা পাওয়ার অধিকারী। এই লেনদেনের ভিতরে কিন্তু আরেকটা লেনদেন ঘটেছে, সেটা হচ্ছে বার্তা। এখন আমরা একজনের নিকট টাকা পাওয়া গেল, প্রাপ্য টাকা কত টাকা পাওয়া গেছে, এই ক্ষেত্রে তার কাছ থেকে 1,72,50,000 টাকা থেকে তার যে 1% বার্তা পাওয়ার অধিকারী সেটা বাদ দিয়ে টাকাটা পাওয়া গেছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বার্তাটা আমাদের জন্য খরচ। এর ভিতরে দেখো, প্রথম যদি টাকা পাওয়া গেল তার জন্য আমরা দুটো পক্ষ নির্ধারণ করি, লেনদেনের প্রকার নির্ধারণ করি। দেখি প্রথমে লেনদেনের প্রকার এটা নগদ লেনদেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া গেছে। তারপরে যদি প্রামাণ্য দলিল কি হবে, প্রামাণ্য দলিল আমরা হয়তো যদি আমাদের ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, ওই ব্যাংকে টাকা যদি অনলাইন ভিত্তিক এসে থাকে, অথবা ওই প্রতিষ্ঠান থেকে কোনো ফরওয়ার্ডিং পাঠাতে পারে পেমেন্টের জন্য, অথবা আমরা ওই প্রতিষ্ঠানে আমাদের যদি প্রাপ্তি রসিদ থাকে, তারা যদি ম্যানুয়াল চেক দেয়, তো এই ক্ষেত্রে আমাদের প্রাপ্তি রসিদ তাদের কাছে ইস্যু করতে পারি। তো এই প্রাপ্তি রসিদ বা ব্যাংক বিবরণী, এগুলি হয়তো আমাদের লেনদেনের সোর্স ডকুমেন্ট। এই সোর্স ডকুমেন্টগুলি আমরা নিলাম। এখন এর মাধ্যমে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য ব্যাংক ডেবিট ভাউচার তৈরি করব। ভাউচার তৈরির ক্ষেত্রে আমাদের হবে ব্যাংক ডেবিট ভাউচার। এবার লেনদেনের দুটি পক্ষ হবে। লেনদেনের দুটি পক্ষ যদি আমরা নির্ধারণ করি, তাহলে এই ক্ষেত্রে ব্যাংক একটা পক্ষ হবে এবং প্রাপ্য হিসাব আকিজ। ব্যাংক একটা পক্ষ আর প্রাপ্য হিসাব আকিজ। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এর ভিতরে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কমপ্লায়েন্স করি, তাহলে কিন্তু এক ধরনের বিষয় রয়েছে। তো এই ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য আমাদের এখানে আবার লেনদেনের ভিতরে, এই লেনদেনের ভিতরে অনেক কাজ রয়েছে। এগুলো কিন্তু আমাদের এখানেই মূলত বিশ্লেষণ করতে হবে। যদিও তোমাদের এত জটিলতায় থাকবে না, তারপরে তোমাদের অ্যাডভান্স স্টেজের জন্য তোমাদের এই বিষয়গুলি আমি একটু বলে রাখছি। তো এই ক্ষেত্রে অগ্রিম করের বিষয় রয়েছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুযায়ী। অগ্রিম কর প্রদান করতে হবে। আমরা অগ্রিম করের বিষয়টা রাখলাম। বার্তা ব্যয়, এটা তো অলরেডি আমরা এখানে সহজেই পাবো, তোমাদের একই লেভেলে রয়েছে। যেমন ব্যাংক বৃদ্ধি পেয়েছে একটা পক্ষ, আর প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে এটা আরেকটা পক্ষ। আবার বার্তা কিন্তু আমাদের জন্য, যেহেতু আমরা পণ্য বিক্রি করেছি, আকিজকে আমাদেরকে বার্তা দিতে হবে, সেজন্য বার্তাটা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে বার্তা যদি ব্যয় হয়, সেটাও বৃদ্ধি পেয়েছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আবার এই বার্তার মাধ্যমে আকিজ এর নিকট যে প্রাপ্য টাকা, সেটা পরিমাণ হ্রাস পেয়েছে, সেজন্য প্রাপ্য হিসাব আবার হ্রাস পেয়েছে। তাহলে আমরা যদি দুটো লেনদেন, একটা হচ্ছে টাকা পাওয়া গেল, আর একটা হচ্ছে বার্তা মঞ্জুর করা হলো, এই দুইটা একসাথে মিশ্র দাখিলা দেই, তখন ব্যাংক একটা পক্ষ, তারপরে বার্তা ব্যয় একটা পক্ষ, এবং আকিজ দুটো একসাথে আমরা লিখে ফেললাম। তাহলে প্রাপ্য হিসাব আকিজ দুইটা একসাথে হ্রাস পেয়েছে, বার্তার জন্য হ্রাস পেয়েছে, ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার জন্য হ্রাস পেয়েছে। এই সবগুলি নিয়ে আমরা মিশ্র দাখিলা দিব। এখানে অগ্রিম কর প্রদান এর বিষয়ে একটা বিষয় রয়েছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী। যদি এই ক্ষেত্রে অগ্রিম কর কেটে রাখার বিধান রয়েছে, এবং অগ্রিম কর যে আকিজ রয়েছে, যে আমরা যাদের কাছে বিক্রি করেছি, তারা কিন্তু অগ্রিম কর এর জন্য টাকা কেটে রেখে এটা চেক অলরেডি মানে সাথে কর কমিশনার বরাবর বা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর একটা
চেক এখানে সাথে দিয়ে দেবে। তো এই ক্ষেত্রে ব্যাংকে যত টাকা পাওয়া যাবে অগ্রিম করটা বাদ দেওয়ার পর, অগ্রিম করের টাকা আমাদের হিসাবে আসবে না। অগ্রিম করের টাকাটা যদিও প্রদান করেছে, এই ব্যাংকে টাকা প্রদানের সময় হয়তো অগ্রিম করের প্রদান বাবদ একটা চেক যা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর সেই অগ্রিম করের যে চেকটা সেটাও কিন্তু এর সাথে সংযুক্ত করে দেয়। তো এখন আমরা এই টাকাটা মূলত পাওয়ার কথা ছিল কার কাছ থেকে? আকিদের কাছ থেকে আমরা পাওয়ার কথা ছিল, কিন্তু যদিও চেক আমাদের কাছে দিয়েছে, কিন্তু এই চেকটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। চেকটা চলে যাবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসে বা ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট ট্রেজারিতে। এই কারণে এখানে আমরা অগ্রিম কর আমাদের জন্য সম্পদ, সেজন্য টাকাটা আমরা যদিও আমাদের ইনকাম ট্যাক্স দিতে হতো, সেই জন্য আমরা এটা অগ্রিম কর নামে আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে যদিও আমাদের ব্যাংকে জমা হয় না, কিন্তু সম্পদ বৃদ্ধি পায় না, কিন্তু আরেকটা সম্পদ অগ্রিম কর নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে। মূলত এই তিনটা হিসাব শিরোনাম এই লেনদেনের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। প্রাপ্য হিসাব আকিজ পুরো মানে পরিমাণের জন্য হ্রাস পেয়েছে। তাহলে দেখো যে অগ্রিম কর প্রদান এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ নাই লেনদেনের ক্ষেত্রে, আমরা টার্মস এন্ড কন্ডিশনে পাই না, কিন্তু এটাকে কমপ্লায়েন্স করতে হবে। কি কারণ? আমাদের এই প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের জন্য আমরা জানি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আওতায় যদি অবশ্যই ক্ষেত্রে রয়েছে যে প্রতিষ্ঠান, তার ক্ষেত্রে আয়কর আইন বা মূল্য সংযোজন প্রসঙ্গ আইন, সেগুলো কিন্তু আমাদের প্রতিপালন করতে হবে বা আইনের পালন করতে হবে। এই ক্ষেত্রে আকিস সে উচ্ছে আমাদের আয়কর কাটবে, এটা কেটে রাখলো। অনুরূপভাবে বাট্টা ব্যয়ের হিসাবটা আমরা দেখেছি যে এই বিক্রয়ের শর্ত অনুযায়ী কিন্তু বাট্টা ব্যয়ের পরিমাণটা আমরা সরাসরি এখানে বের করতে পারলাম। তাহলে আয়করের বিষয় যেমন রয়েছে, আমরা ভ্যাট যেভাবে হিসাবভুক্ত করি, ভ্যাটের পরিমাণটা ভ্যাট সহ বলা থাকলেই আমরা কিন্তু মূল্য সংযোজন কর ও সম্পদ শুল্ক আইন অনুযায়ী সেভাবেই আমাদের কিন্তু দ্বৈত সত্তা বিশ্লেষণ করতে হবে এবং দাখিলেও দিতে হবে। অনুরূপভাবে যেখানে অগ্রিম করের বিধান রয়েছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী 1984 অনুযায়ী, সেখানেও কিন্তু অগ্রিম করের যে হিসাব শিরোনাম সেটা কিন্তু চলে আসবে তার নির্ধারিত যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী। অবশ্যই এই ক্ষেত্রে অগ্রিম করের পরিমাণ কত হবে সেটা চেকের ভিতরে দেওয়া থাকে। আর আমরা এটাকে দেখার জন্য আমরা মূলত ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সও দেখতে পারি। এই ছিল মূলত যদি প্রাপ্য হিসাবের টাকা আদায় হয়, সেই আদায়ের জন্য দ্বৈত সত্তা বিশ্লেষণ এবং এর জন্য আমরা দাখিলে চলে যাই। তাহলে প্রথমে আমরা চলে আসলাম কোথায়? ব্যাংক বৃদ্ধি পেয়েছে কত টাকা? দেখো, আমরা পাওয়ার কথা ছিল প্রাপ্য হিসাবের কাছে 1,72,50,000 টাকা। অগ্রিম কর কেটে রাখতে হবে 10%। কে রেখেছিল? আকিস, যার কাছে আমরা বিক্রি করেছি। তাহলে 1,72,50,000 10% অগ্রিম কর কেটে রাখলো। অবশ্যই এই ক্ষেত্রে 1,20,00,000 টাকার উপরে হওয়ার কথা ছিল। যাই হোক, এখন এই 10% আমাদের কিন্তু কেটে রাখবে। আর এই যে অগ্রিম কর কেটে রাখলো তার জন্য একটা অ্যাকাউন্ট পে চেক, সে কিন্তু এই ব্যাংকের টাকা পরিশোধের যে সাথেই এটা কিন্তু মানে আমাদের কাছে পৌঁছে দেবে। এই অগ্রিম করটা একটা পক্ষ। অগ্রিম কর আমাদের জন্য সম্পদ। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয় না, এটা চলে যাবে গভর্নমেন্ট ট্রেজারিতে, কিন্তু এটা আমাদের জন্য সম্পদ। আমরা করের টাকা, আমাদের আয় করের টাকা অগ্রিম প্রদান করে রেখেছি, হ্যাঁ, ধরতে হবে। সেক্ষেত্রে অগ্রিম কর আমাদের সম্পদ, সেজন্য বৃদ্ধি পেয়েছে ডেবিট।
ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে 1,53,52,500 টাকা। আর বাট্টা আমাদের কত? 1%। আমরা যদি এই যে 1,72,50,000 হ্যাঁ, এটার উপরে এটা 1% দেই, দেখো এটার উপরে 1% দিলেই আমাদের কি বের হয়ে গেল? 1,72,50,000 টাকা। এই 1,72,500 টাকা, 1,72,50,000 টাকার 1% হচ্ছে বাট্টা, এবং অগ্রিম কর হয়েছে আমাদের 10%, 17,25,000, এবং ব্যাংকে পেয়েছি 1,53,52,500। এই ভাবেই কিন্তু আমাদের এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পরে দাখিলা দিতে হবে। এই জায়গাটা তোমাদের যদিও অগ্রিম করের বিষয়টা তোমাদের খুব একটু থাকে না, তারপরে ভবিষ্যৎ এবং উচ্চতর সুবিধার জন্য তোমাদেরকে এই তথ্যটা দিলাম। তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে জানবে এবং বুঝবে। ক্লাসটা প্রয়োজনে আমার সঙ্গে ফোনে কথা বলবে বা মেল করবে আমাকে, অথবা ফেসবুকে বা মেসেঞ্জারে, যেভাবে সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সহজে কিভাবে বোঝানো যায়, যদি এর ভিতরে কোনো বিষয় বুঝতে তোমাদের সমস্যা হয়। আমি এর পরবর্তীতে এটাগুলো আমরা টাকা প্রাপ্তির ক্ষেত্রে, প্রাপ্য হিসাবে টাকা আদায়ের ক্ষেত্রে এবার আসবো একটা লেনদেন, সেটা হচ্ছে বেসিমপুর নিকট প্রদেয় টাকা পরিশোধ। এবার আমরা প্রদেয় টাকা পরিশোধ করব। প্রদেয় টাকা পরিশোধ আমাদের ছিল, আমরা পরিশোধ করেছি কত? 1,36,62,200 টাকা, 1,36,62,200 টাকা। এখন এই টাকা পরিশোধ করেছি, কিন্তু তার কাছ থেকে প্রদেয় হিসাবের টাকা পরিশোধ হতো, কিন্তু তার কাছে মানে আমরা ক্রয় করেছিলাম কত? বেসিমপুর নিকট থেকে ক্রয় করেছিলাম কিন্তু 1,38,00,000 টাকা। 1,38,00,000 টাকার ভিতরে আমরা পরিশোধ করতেছি কত? 1,36,00,000। মানে কি? মানে হচ্ছে যে বাকি টাকাটা কিন্তু আমাদের বাট্টা। বাকি টাকাটা কি? বাট্টা। যেহেতু 12/4 পরিশোধ করেছি, তো 12/4 পরিশোধ করলে আমরা কিনেছিলাম কবে? 3/4। তাহলে 1/10 ছিল আমাদের শর্ত। তাহলে 10 দিনের ভিতরে, 13 তারিখের ভিতরে পরিশোধ করতে পারলে আমরা বাট্টা পাবো। তাহলে আমরা পরিশোধ করেছি কত তারিখে? 12 তারিখে। তাহলে বাট্টা পাওয়ার অধিকারী। সেই জন্যই যে নেট পরিমাণটা, বাট্টা বাদে যে পরিমাণটা, সেটা এখানে আছে। এটা নগদ লেনদেন। এই ক্ষেত্রে আমরা ব্যাংক বিবরণী অথবা আমরা যে পরিশোধ করেছি ওই প্রতিষ্ঠান থেকে আমাদের যে প্রাপ্তি রসিদ সেটা থাকতে পারে। এগুলি আমাদের সোর্স ডকুমেন্ট। তারপরে আমরা ব্যাংক ক্রেডিট ভাউচার ব্যবহার করব। ব্যাংক ক্রেডিট ভাউচার, যেহেতু ব্যাংকের টাকা আমাদের হ্রাস পেয়েছে, পরিশোধ অবশ্যই ব্যাংকের মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে পক্ষদ্বয় কি কি থাকবে? পক্ষদ্বয় থাকবে প্রদেয় হিসাব বেসিমকু, বাট্টা একটা আমাদের জন্য আয়, যেহেতু আমরা পরিশোধ করেছি, বাট্টা আমাদের জন্য আয়। আর ব্যাংক আমাদের হ্রাস পেয়েছে সম্পদ, সেজন্য আরেকটা পক্ষ। সেটা এই তিনটা পক্ষ মিলে আমরা এই পরিশোধের দাখিলাটা দিব। এবার আমরা দাখিলার দিকে যাই। তাহলে প্রদেয় হিসাব বেক্সিমকু, আমাদের প্রদেয় হিসাব বেক্সিমকু নামে কত টাকা ছিল? 1,38,00,000 টাকা। আমরা আগে দেখেছি 1,38,00,000 টাকা। এখন বাট্টা পাবো কত? বাট্টা পাবো 1%। তাহলে এই আমরা যদি এটা রাখি, দেখো 1,38,00,000-এ 1% দিলেই আমরা এখানে বাট্টার পরিমাণ পেয়ে যাব। অনুরূপ ভাবে এখানে আমরা কিন্তু একটা পরিশোধের ক্ষেত্রে যে অগ্রিম কর কেটে রাখা, এই ক্ষেত্রে আমরা এটা উল্লেখ করে নেই। কিন্তু অগ্রিম কর তো আমাদের জন্য না, আমরা ধরে নিব পুরো টাকাটাই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি, এর একটা পার্সেন্টেজ 10% চেক দিয়েছি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর, যা তাদের মানে আয়করের জন্য। আমাদের ব্যাংক ক্রেডিট হয়েছে কত? 1,36,62,000 টাকায়। সেজন্য আমরা ব্যাংক এখানে নিয়ে আসলাম 1,36,62,000 টাকা। এই 1,36,62,000 টাকা মূলত আমাদের, এই যে 1,36,62,000 টাকা আমাদের মূলত কি? ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে। আর আমরা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে 1,38,00,000। তাহলে বাকিটা কি? বাট্টা পাবো। এই বাট্টাটা আমাদের জন্য আয়। এই ছিল মূলত ধারে
বিক্রয় শর্ত অনুযায়ী এবং এর সাথে ব্যাট সহ অগ্রিম কর এবং আদায়ের ক্ষেত্রে বার্তা প্রদান এবং পরিশোধের ক্ষেত্রে বার্তা প্রাপ্তি। এই লেনদেন গুলি দুটো লেনদেন বিশেষ করে বাকিতে পণ্য বা ধারে পণ্য বিক্রয় ব্যাট সহ, ধারে পণ্য ক্রয় ব্যাট সহ, এবং শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে বার্তা পাওয়ার অধিকারী হলে কিভাবে এই বার্তার হিসাবটা করতে হয় এবং বার্তা প্রদানের অধিকারী হলে কিভাবে, যেমন আমাদের যদি প্রাপ্য হিসাবে টাকা নির্দিষ্ট সময়ে শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পাওয়া যায়, সেই ক্ষেত্রে বার্তার পরিমাণটা কিভাবে হিসাব করতে হবে সেই বিষয়গুলি আলোচনা করলাম। তোমরা এগুলি ভালোভাবে একটু মনোযোগ সহকারে দেখবে, আমার মনে হয় এটা তোমাদের জন্য খুবই উপকার হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।